সিলিকন ভ্যালি, যেখানে ইন্ডিয়ানদের নেটওয়ার্থ হচ্ছে $1 ট্রিলিয়ন, আর আমি সিলিকন ভ্যালি জন্ম হতে দেখেছি। আমি ছোটবেলায় ওখানে বড় হয়েছি। আমি খুব পরিশ্রম করেছি নিজে, আমার বন্ধু বান্ধবরা সব ভেটারানরা। আজকে আমরা প্রাউড ইন্ডিয়ান ইন আমেরিকা। আমি চেষ্টা করছি বাঙালিদেরকে ওখানে এনে সিলিকন ভ্যালি 2027-এ অলরেডি স্যান হোজে কনভেনশন সেন্টার বুক হয়ে গেছে, 9, 10, 11 বেঙ্গলি বিজনেসকে আবার জাগ্রত করার চেষ্টা করছি। ওইটার মধ্যে মিউচুয়াল ফান্ডে যারা এক্সপার্ট ওদেরকে ডাকছি। করণ জোহর যখন আলু অর্জুনকে ফোন করে আর ওকে অফার দেয়, আলু অর্জুন বলে তোমার যে 3টে অ্যাক্টর আছে, অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমান খান, 3জনে ফিজ অ্যাড করে নাও, সেটা আমার ফিজ প্লাস 10% অন ডিস্ট্রিবিউশন। যদি ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, সাকসেসফুল এন্টারপ্রেনিয়রদের, সায়েন্টিস্টদের, পলিটিশিয়ানদের, অ্যাডমিনিস্ট্রেটরসদের যদি এই ভাবনাটা যদি আসে, তো ভারতবর্ষ এমন জায়গায় পৌঁছে গেছে কি উন্নতি করার অনেক অপরচুনিটি আছে। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. Welcome back to our show, A Cup of Cha with Orunima. A Cup of Cha with Orunima আমাদের পডকাস্ট সিরিজ, আর এই পডকাস্ট সিরিজ চলছে লাস্ট 4 বছর ধরে। 200 এপিসোড পার করার পর আমরা আজকে যার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, মানে বলতে অপেক্ষা রাখে না, নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের প্রিয়, আমার ভীষণ কাছের একজন মানুষ, এবং যে গ্লোবাল এন্টারপ্রেনিয়র একজন, মানে কোথায় না, নান আদার দেন রাহুল রয়। রাহুল দা আমাদের ভীষণ কাছের একজন মানুষ, চারিদিকে আমরা যেখানে দেখি আমরা খুব ইন্সপায়ার হই ওনাকে দেখে, এবং হি ইজ অ্যান গ্লোবাল এন্টারপ্রেনিয়র। গ্লোবালি তার বিজনেস, খেলা, ক্রিকেট, বলিউড, টলিউড সব দিকে রাহুল দার ছাপ। সেই রাহুল দার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি অরুণিমা। আজকে গো টু রাহুল দা। রাহুল দা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আজকে ওনাকে এত ব্যস্ততার মধ্যে ওনাকে আমাদের পডকাস্টে পেয়েছি। আই এম রিয়েলি ব্লেসড, ফিলিং ব্লেসড। সুতরাং কি বা জিজ্ঞেস করবো, ওনার সম্বন্ধে তো তোমরা সকলেই জানো, এবং তোমরা এটাও জানো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। আজকে উনি যে এত বড় মাপের একজন মানুষ, নিজে যেখানে পৌঁছেছেন জীবনে, আমরা সবাই ইন্সপায়ার হই, সেটা একদিনের কথা ছিল না অবশ্যই। তো শুনে নেব রাহুলদার কাছে তার এই জয়ের যাত্রার কিছু ঘটনা, যেটা দেখে তোমরা ইন্সপায়ার হবে এবং মোটিভেটেড হবে। কেমন? কবে থেকেই যাত্রা শুরু, মানে এই যে গ্লোবালি তোমার কাজ করা, আমরা সকলেই তোমাকে দেখে ইন্সপায়ার হই সবসময়, যে কি করে এত বড় সাম্রাজ্য ইন অল ফর্মস, বিজনেস, সিনেমা, গ্লোবাল এন্টারপ্রেনিয়র, গ্লোবাল ইনফ্লুয়েন্সার। তো তোমার মুখ থেকে শুনি আজকে। ছোটবেলার থেকেই শুরু হয় স্বপ্ন থেকে, পরিবারকে দেখা হয়। আমার 4 ফাদার্স সবাই ব্যবসা করেছে, আচ্ছা, খুব সাকসেসফুল ব্যবসা করেছে। ওনারা কি কলকাতাতেই ছিলেন? কলকাতায় ছিলেন। আচ্ছা, ওরা সব বেঙ্গল ল্যাম্পস থেকে জড়িত। আচ্ছা, 1924 থেকে কোম্পানি এস্টাবলিশড। তো একটা রক্তধারা তো আছেই, ছোট থেকে সেটা দেখে বড় হওয়া। কিন্তু বাঙালির ব্যবসা বেশি দিন টেকে না। এক জেনারেশন পরে আস্তে আস্তে ওগুলো কোন রকমে ডিভাইড হয়ে যায়, ছোট হয়ে যায়, এভাপোরেট হয়ে যায়। তো এগুলো ছোটবেলাতে গল্প শুনেছি বাবার কাছ থেকে, জ্যাঠাদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, মার কাছ থেকে। তো একটা ইন্সপিরেশন ছিল কি আমি কি জীবনে চাকরি করব না ব্যবসা করব, তো কি করে নিজে বড় হব, এই ফ্যামিলি ফ্ল্যাগটাকে কি করে ব্রড স্পেকট্রামে নিয়ে যাব, সেটা একটা চিন্তা ছোটবেলা থেকেই ছিল। এন্ড মর্নিং শোজ দ্য ডে একটা পুরনো কথা। এটা কি একদম ছোটবেলায় তখন তুমি, মানে আমি বলবো এই ইন্সপিরেশন তুমি বলতে পারো 8 বছর বয়স থেকেই আমার মধ্যে চলে এসেছিল। একদম শিশু তখন তুমি। ওটার মধ্যে আই গিভ ক্রেডিট টু ডিএনএ অলসো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সেকেন্ড ক্রেডিট দিই কি আমার এনভায়রনমেন্ট, যে বাবার ছোটবেলায় বড় হচ্ছি, বেশিরভাগ ব্যবসাদার বন্ধু ছিল বাবার। ওরা কথা বলতো, আমার মা বলতো খালি তুই কথা গিলিস। তো হ্যাঁ, গিলতাম, যেটা অ্যাকচুয়ালি আমার জন্য একটা ব্লেসিং হয়ে দাঁড়ালো। হোয়াট ইজ ইউ বর্ন ফর? হ্যাঁ, কথা গেলা মানে শেখা। হ্যাঁ,
এই যে বড় বড় মাপের মানুষরা বাড়িতে আসতো, চাই পলিটিশিয়ান আসতো, চাই পুলিশ অফিসার আসুক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসুক, ইয়া সাকসেসফুল সাধুরা আসুক, ভালো মানুষরা আসুক, এই যে গল্পটা গিলতাম ছোটবেলার থেকে, খুব মনোযোগ দিয়ে গিলতাম। ওই গিলতে গিলতে কি হলো, ওই নিজের থেকে ওইটাকে নিজের মধ্যে নিয়ে ওইটার থেকে শিখে আগে বেরোনো। আচ্ছা তো সেটাই চেষ্টা করেছি আর কি। আচ্ছা, মানে এই যে বাইরে তোমার এত বছর ইউএসএ তে থেকেছো বা ওখান থেকেই সব কাজকর্ম করেছো, তো বিজনেসটা কি শুরু হয়েছিল কলকাতা থেকে? না না, আমার প্রায় 45 থেকে 46 বছর হয়ে গেছে একটা কর্মযোগী ইউএসএ তে। আচ্ছা, আমি মানি একটা সাকসেসফুল ব্যবসাদারকে যদি সাস্টেইন করতে হয় তাহলে ওকে যোগী হতে হবে, কর্মযোগী, রাইট। আর কর্মটা হচ্ছে কৃষ্ণর কথাই আছে, যা কর্ম করিবে সেই ফল পাইবে। তো কর্মটাকে এইভাবে করতে হয় যাতে তুমি কমিউনিটিকে নিয়ে আগে যাও, সোসাইটিকে নিয়ে আগে যাও, নিজের লোকেদেরকে, তার মধ্যে তোমার আত্মীয় স্বজনরা আসে, তার মধ্যে বন্ধু বান্ধবরা আসে, তার মধ্যে ভালো লোকেরা আসে। কি করে সবাইকে নিয়ে, আমি যদি একলাই চিন্তা করি আমি একাই থাকবো, বাকি সব গরিব থাকবে, তো বড় লোক কোথায় হবে? হবে, ঠিক তাই। আজ ভারতবর্ষে কি হয়েছে, আজকে 10টা বড় লোক, 100টা বড় লোক, 1000টা বড় লোক, আপনার 1.5 বিলিয়ন লোকের মধ্যে যদি এক মুঠো বড় লোক হয়, দেশ তো বড় লোক হতে পারে না, রাইট। সবাইকে নিয়ে, হ্যাঁ, তোমার সবাইকে নিয়ে যদি বড় লোক হও তাহলে তুমি বড় লোক। তো আমার কথা উদ্দেশ্য হলো সেটাই যদি ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, সাকসেসফুল এন্টারপ্রেনিয়রদের, সায়েন্টিস্টদের, পলিটিশিয়ানদের, অ্যাডমিনিস্ট্রেটরসদের যদি এই ভাবনাটা যদি আসে, তো ভারতবর্ষ এমন জায়গায় পৌঁছে গেছে কি উন্নতি করার অনেক অপরচুনিটি আছে। আমরা যে রাহুল রয়কে সামনে পাচ্ছি, আমরা আজকে মানে যারা শিখছি তোমাকে দেখে হয়তো কিছুটাও ফলো করতে পারবো, এর চেয়ে তো বেশি কিছু নয়। তো রাহুল দা, একটা কথা বলি, ধরো তুমি এত বছর বাইরে ছিলে বা তুমি এখন কলকাতায় আছো, বা সব মিলিয়ে মিশিয়ে তোমার যে দক্ষ যোগ্য, এটা মানে কত বছরের স্প্যান অফ টাইম ছিল, মানে আছে আর কি, কত বছর থেকে শুরু করেছো? খুব ভালো প্রশ্ন। আমার লাইফে অনেক কিছু শেখার থাকে, আমি মানুষের কাছ থেকে অনেক কিছু শিখি, তারপরে একটা ক্রিয়েটিভিটি, একটা ইনোভেশন, একটা ইনভেনশন মাথায় থাকে। লাকিলি আমি এমন একটা টিমের মধ্যে পড়েছিলাম আমার প্রথম চাকরি কর্মে, যারা আমার থেকে বেশি স্মার্টার ছিল, আমার থেকে বেশি নলেজেবল ছিল, আমার বয়সে বড় ছিল, এক্সপিরিয়েন্স বেশি ছিল, কিন্তু ওদের মধ্যে একটা এন্টারপ্রেনিয়রশিপ স্কিলসটা ছিল না, যেটা আমার মধ্যে ছিল। আমি যখন ওখানে বড় হচ্ছি, চাকরি করছি, তো ওই চাকরির ক্ষেত্রেই আমার বন্ধুত্বটা আমি করলাম যারা আমার থেকে অনেক বেশি নলেজেবল। মানুষ করে কি, মানুষরা করে কি, নিজের থেকে কম স্মার্ট লোকের সাথে বেশি বন্ধুত্ব করে, যাতে রাজত্বটা, ডমিনেশনটা মেনটেন থাকে। আমার চিন্তাধারা একদমই উল্টো। আমার থেকে যারা বেশি স্মার্ট, আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট, আমার থেকে বেশি এডুকেটেড, তাদের সাথে যদি আমি ঘুরি, তাদের সাথে যদি আমি ওদের সাথে কাজ করি, তাহলে যতই বড় হই না কেন আমি, আমার কন্টিনিউয়াস লার্নিং প্রসেসটা কোনোদিন বন্ধ হবে না। আমি কন্টিনিউয়াস নিজেকে এডুকেট করতে পারবো। রিয়েলি, মানে আমি অনেস্টলি বন্ধুরা, তোমরা বিশ্বাস করো, আমি পাশে বসে আছি আজকে, আমি ধরো আমরা তো এটা আড্ডা দিতে বসেছি, এরকম একজন সাকসেসফুল মানুষের কাছ থেকে আমি এই শুটটা করতে এসে কত কিছুই শিখছি। সুতরাং রাহুল দার যে ভার্সন, যে আমি আজকে নিজে বাচ্চার মতো বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হওয়ার চেষ্টা করছি, মানে যে মানুষটার মধ্যে সবসময় এত বড় মাপের হয়ে গিয়েও তার মধ্যে সেই ক্ষুদ্র শিশুটা আছে, তাই না? ওইটা বাঁচিয়ে রাখতে, ওইটা যদি না বাঁচো খুব শীঘ্রই বুড়ো হয়ে যাবে, এক ব্রেন ডেড হয়ে যাবে, তৃতীয় কি আছে কি, যদি আমি বাচ্চা নিজেকে বাচ্চা না মনে করি আর বাচ্চার মধ্যে যদি সরল না হই, তাহলে তুমি কারাপ্ট হয়ে যাবো, কমপ্লেক্স হয়ে যাবো, লোকেদের ঘেন্না শুরু করবো, লোকেদের ভালোবাসা দিতে পারবো না, খালি মতলবে লোকেদের সাথে মিশবো। দেখবে যখন আমরা বাচ্চা থাকি না, আমরা কোনোদিন ভেদভাব করি না, আমরা সবার সাথে মিশি, বাড়ির কাজের লোক হোক, বাইরে গার্ডনার হোক, রাস্তার কিছু ভিখিরি হোক, ড্রাইভার হোক, সবার সাথে মিশি। ওই তাই জন্য সবাইকে বলি, আমাদের ভেতরে যে বাচ্চাটা আছে ওটাকে সবসময় বাঁচিয়ে রাখবে। যেদিন ওইটা শেষ হয়ে যাবে, এটা কারাপ্ট হয়ে যাবে, তার মানে তুমি অমানুষ তৈরি হয়ে যাবে। একদম। আজকের ডেটে মানে ইউথরা কিভাবে কাজ করছে, আজকে তুমি ধরো ক্রিকেট, কি বলে, বলিউড, টলিউড, সব দিক তুমি দাপিয়ে বেরিয়েছো এতদিন। তো তোমার একটা এক্সপিরিয়েন্স বলো, তুমি এই যে গ্লোবালি যেহেতু কাজ করলে,
ইউএসএ, ইন্ডিয়া, এখানে সেখানে চারিদিকে যে তোমার এত বড় এক্সপ্লোর করা তোমার বিজনেস, তুমি কি দেখলে পৃথিবীটাকে কোন চোখে দেখলে? পৃথিবীর মধ্যে অনেক রকমের ইন্টারেস্টিং স্পিসিস তৈরি হয়েছে, হুম। তার মধ্যে একটাই কমনালিটি আমি যেটা দেখেছি, সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা অভিলাষা রয়েছে, হুম। আর সবার মধ্যে অনেকগুলো ট্যালেন্ট থাকতেও একটা হিডেন ট্যালেন্ট রয়েছে হুম। যেটা আমরা কোনোদিন এক্সপ্লোর করি না। আমি সবসময় মনে করি ইউথকে নিজেকে খুব স্ট্রংলি সেলফ অ্যাসেস করা উচিত। একদম। আজকে ইউথকে এটা জানা উচিত কি ও যা বাইরে দেখছে সেটা ও নয়, ওর ভেতরে যেটা আছে সেটাকে আবিষ্কার করতে হবে। ওইটা যদি ও ঠিকভাবে আবিষ্কার করতে পারে যে এটা আমার স্ট্রেংথ, আর এই আবিষ্কারের স্ট্রেংথের থেকেই আমি নিজে বড় হব, আর ওর উপরে যদি ওর বিশ্বাস থাকে, ডিটারমিনেশন থাকে, হার্ডওয়ার্ক থাকে, রেজলিউটনেস থাকে, তাহলেই ও স্টেপ বাই স্টেপ, রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে, সবাইকে নিয়ে যে Grow বাচ্চার করা। লড়াইটা সবাইকে নিয়ে যে বাঁচতে হবে, সবাইকে নিয়ে যে বড় হতে হবে, সেটাই ইন্ডিয়া ল্যাক করছে, বেঙ্গল সব থেকে বেশি ল্যাক করছে। তাই জন্য বাঙালি কোথায় ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, একদম একদম একটা ইজি লাইফ চাইছে। কমফোর্ট জোনে থাকতে চাইছে হ্যাঁ, সবসময়। মাসে কিছু টাকা পেয়েও গেলে গভর্নমেন্ট থেকে পাক, কারো কাছ থেকে পাক, ওই ইজি মানিতে বাঁচতে চেষ্টা করে। লাইফে কোনো জিনিস ইজি নয়, লাইফ ইজ হার্ড অ্যাজ আ রক, বাট অলসো দ্য সেম টাইম সফট অ্যাজ আ ফেয়ারি টেল বেড। একদম একদম। কিন্তু এটার জন্য হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন, ইন্টেলিজেন্স, ইন্টেলেক্ট সবাইকে একসাথে কালেকটিভ ভাবে আনতে হবে। ওইটার ফর্মুলাটা কি, ওটা মন্ত্রটা কি, ওটা রেসিপিটা কি, সেই নলেজটা আমি অর্জন করেছি। এখন আমার ডিউটি হচ্ছে এই যে জিনিসগুলো শিখেছি, এই ইনগ্রেডিয়েন্ট গুলো, একটা ভালো যে কুক হয় ও সবসময় মনে রাখবে নিজের লাস্ট মিনিট যে মশলাটা মেলা এটা কোনোদিন শেয়ার করে না। আমার বাড়িতে তাই, আমার যে বাড়িতে কোক আছে সে লাস্টে গিয়ে নিজে নাড়িয়ে দেবে, তারপরে অন্য রান্না থেকেও বেটার হয়। তাই তোকে জিজ্ঞেস করলাম আমার এই বাড়িতে, আমি বললাম, তরুণ তুই লাস্টে কেন এটা কাউকে বলিস না? বললো, স্যার এটা যদি বলে দিই আমার চাকরিটা থাকবে কি করে। কথাটাও নিজের জায়গায় ঠিক বলে, কিন্তু আমিও বললাম তুই যদি আজকে 10টা লোককে শেখাস, তুই নতুন কিছু শিখবি, আরো নতুন কিছু করবি, একদম। ওদেরকে এটা শিখতে দে। তো আমার লাইফে কি আছে, আমার কেউ কম্পিটিশন হয় না, আমি তো শিখতে থাকবো, আমার শেখা বন্ধ হবে না, কিন্তু যা শিখেছি অন্যকে শিখিয়ে আমি আরো এগিয়ে যাব। একদম। ওরা যতক্ষণে ক্যাচ আপ করবে আমি আরো এগিয়ে যাব। রাহুল দার কাছে হয়তো এইটাই একটা বিশেষত ভাবে জানা যে এই মানুষটা যে এত ফ্লারিশ করেছে লাইফে, এত বড় মাপের বিজনেসম্যান হয়েছে কি করে, একদিনে নয়, অনেক বছরের কর্মকাণ্ড, অনেক দক্ষযোগ্য, অনেক হার্ডওয়ার্ক। সুতরাং এই যে কিছু কিছু টিপস, এটা আমি আজকে ভীষণ ফরচুনেট এন্ড ব্লেসড যে আমি সেগুলো জানতে পারছি এবং আমাদের অনুষ্ঠানের থ্রুতে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাই তো? একদম। আচ্ছা দাদা, তুমি এরকম বলিউড টলিউড দিয়ে কাজ করছো, ফিল্ম ইন্ডাস্ট্রি তো তুমি একদম মানে কি বলে চেরি অফ দা কেক, রাইট? তো এই তুমি যেহেতু আমি নিজে একজন ফিল্ম মেকার, হ্যাঁ। ফিল্ম ইন্ডাস্ট্রি আমার মানে ফিল্মই আমার কাজ, হ্যাঁ। হ্যাঁ, তো সেই হেতুই আমি একটু ফিল্মে চলে এলাম। একদম। তো তুমি যখন এত বছর বাইরে কাজ করেছো, মানে নিজের সাম্রাজ্য তৈরি করেছো, বলিউড টলিউড সব কাঁপিয়ে বেরিয়েছো, তো তোমার আমরা টলিউডে কোথায় ল্যাকলস হচ্ছে আমাদের, যে আমরা বলিউডকে কপি করছি, বলিউডের মতো তো হতে পারছি না, সেখানে তো বাজেট ফ্যাক্টর থেকেই যায়। তো তোমার মতো এক বিগ শট অফ বিজনেসম্যান, তার কাছে এটা জিজ্ঞেস করো, আমরা কি করলে, মানে আমরা টলিউড কি করলে আমরা একটু আরো বেশি এক্সপ্লোর করতে পারবো অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এ ডিরেক্টর, প্রডিউসার, ইন এভরি ওয়ে? অরুণিমা, তো প্রশ্নটা এত ভালো, এই প্রশ্নটা তোমার ছাড়াও অনেক নাম নেব না, অনেক এখানে বড় বড় সুপারস্টারও আমাকে করেছে, আর আমি ওকে একটাই জবাব ওদেরকে দিয়েছি, তোমাকে এক জবাব দেব। আচ্ছা। আজকে যখন আমি বলিউডে যাই, ইয়া টলিউড মানে অন্ধ্রপ্রদেশ, এরা সাউথ ইন্ডিয়া টলিউডে যাই, আজকে তুমি জানো একটা ঘটনা সবাই জানে, করণ জোহর যখন আলু অর্জুনকে ফোন করে আর ওকে অফার দেয়, আলু অর্জুন বলে তোমার যে 3টে অ্যাক্টর আছে, অক্ষয় কুমার, শাহরুখ খান, সালমান খান, 3জনের ফিজ অ্যাড করে নাও, সেটা আমার ফিজ প্লাস 10% অন ডিস্ট্রিবিউশন। শুনে প্রায় করণ জোহর অজ্ঞান হয়ে পড়ে যায় কি আমি বলিউড, পুরো দেশের সিনেমা, একটা স্টেট আমাকে বলছে 3জনের তুমি ফিজ অ্যাড করে প্লাস 10% ডিস্ট্রিবিউশন, তারপর আলু অর্জুন আসবে, এটা কি করে সম্ভব হতে পারে? কারণ হিসাব করে দেখা গেল আলু অর্জুনের ইনকাম কিন্তু ওই 3জন অ্যাক্টর থেকে সত্যি অ্যাড করে সেটাই ওর ফিজ।
কারণ আন্ধ্রা ইয়া সাউথ ইন্ডিয়া কি করে এটা অ্যাফোর্ড করতে পারে, এটা প্রশ্ন কেন মানুষের জাগে না? একদম। অ্যান্সার ইজ ভেরি সিম্পল। আন্ধ্রাতে আপনি যান, হায়দ্রাবাদে যান, রেড্ডিদের বাড়িতে যান, আইয়ারদের বাড়িতে সাউথ ইন্ডিয়ায় যান, দেখুন কিভাবে ওরা উন্নতি করেছে, কিভাবে ওয়েলথকে কিভাবে ওরা বানিয়েছে আর কিভাবে ডিস্ট্রিবিউট করেছে। তো যেই স্টেটে ইকোনমি টপ পিকে থাকবে, কেন কি আন্ধ্রাতে আপনার মহারাষ্ট্র থেকে বেশি লোকেরা তাড়াতাড়ি সাকসেসফুল হয় আন্ধ্রাতে, আচ্ছা। তাই জন্য লোকেরা ওখানে দৌড়য়, আমাদের হিরোইনরা ওখানে দৌড়য়। আজকে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসরা কেন হাই পেড, কেন কি ওখানের ইকোনমি এত ভালো, ওখানে নিজের- নতুন বড়লোক অনেক ক্রিয়েট করতে পারে ওরা এভরি ডে, ওই চারটে বড়লোক নিয়ে ওরা থাকে না। তো আমাদের জায়গায় কি হয়েছে, আমাদের বেঙ্গলে Right. মারবাড়ি বড়লোক হলে ওইটা হবে না, বাঙালি কটা বড়লোক হচ্ছে এভরি ডে, কটা মিলিয়নের তৈরি হচ্ছে, মাল্টা মিলিয়নের তৈরি হচ্ছে, কটা বিলিয়নের তৈরি হচ্ছে। ওরাই তো বাংলা সিনেমা দেখবে, ওরাই বাংলাকে বাঁচাবে, সিনেমাকে সিনেমা বাঁচাবে, industry বাঁচাবে। বাড়াবে। যখন এখানেই আমরা তৈরি করতে পারছি না, ইজি লাইফ বাঁচতে চেষ্টা করছি, তো ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট থাকে। ইকোনমি যখন বাড়ে, লোকেদের পয়সা হবে। আজকে মনে কর এখানে একটা লোকের হঠাৎ ও 100 কোটি বানালো, 100 কোটিতে ওকে 30 কোটি বড় ট্যাক্স দিতে হবে, তো 20 কোটি সিনেমা বানাবে না, ট্যাক্স রাইট অফ পাবে না? ওটা যদি একদম। লস হয় 20 কোটি রাইট অফ করবে। একদম, ও যদি 100 কোটি না বানায় 20 কোটি বই কি করে করবে? ও প্রডিউসার হোক না হোক ডাজন্ট ম্যাটার। আর যদি হিট হয়ে গেলে ওটা পকেটে রেখে নেবে, আরো 4টে বই বানাবে। একদম। তো আমার কথা হচ্ছে সেইভাবে আন্ধ্রা লোকেরা এত পয়সা লাগাচ্ছে বলেই ওখানকার রেট বেড়ে যাচ্ছে। আমাদের তো আমার যে পরিশ্রমটা আমি করছি কি, বেঙ্গল বিজনেস কনফ্লুয়েন্স অরুণিমা তোমার এই চ্যানেলের থ্রু 2027-এ সিলিকন ভ্যালি, যেখানে ইন্ডিয়ানদের নেটওয়ার্থ হচ্ছে $1 ট্রিলিয়ন, আর আমি সিলিকন ভ্যালি জন্ম হতে দেখেছি, আমি ছোটবেলায় ওখানে বড় হয়েছি। আমি খুব পরিশ্রম করেছি নিজে, আমার বন্ধু বান্ধবরা সব ভেটারানরা। আজকে আমরা প্রাউড ইন্ডিয়ান ইন আমেরিকা। আমি চেষ্টা করছি বাঙালিদেরকে ওখানে এনে সিলিকন ভ্যালি 2027-এ অলরেডি স্যান হোজে কনভেনশন সেন্টার বুক হয়ে গেছে, 9, 10, 11 বেঙ্গলি বিজনেসকে আবার জাগ্রত করার চেষ্টা করছি। ওইটার মধ্যে মিউচুয়াল ফান্ডে যারা এক্সপার্ট ওদেরকে ডাকছি, বাঙালিদেরকে বলছি 100 টাকাতে 1000 টাকা ডিপোজিট শুরু করো, এটাই একটা ইনভেস্টমেন্ট, একটা মিউচুয়াল ফান্ড। 100 টাকাতে তুমি হারলেও তো হারালে তো কিছু এসে যায় না, কিন্তু যে ফান্ডটা তৈরি হবে ওইটা দিয়ে হতে পারে 500 লোকের ব্যবসা শুরু হতে পারে, 1000 লোকের ব্যবসা শুরু হতে পারে। তারপরে ওখানে ব্যবসা কি করে করতে হয়, রিয়েলি মানে হ্যাটস অফ টু ইউ রাহুল দা, তুমি কোন লেভেলে ভেবেছো, এটাই কজন ভাবে। B2B বলে যেটা আসছে, মানে দাদা এটা প্ল্যানিং করছেন অলরেডি, যেটা 2027-এ হবে, রাইট? ইউএসএ তে, স্যান হোজেতে, Yeah. সিলিকন ভ্যালি, Silicon Valley, ক্যালিফোর্নিয়া। yeah. ওটা 9, 10, 11 তোমাকেও আসতে হবে, একদম। ইনভিটেশন পাবে। আমি আশা করছি ওখানে 5000 বাঙালি আসবে, আর বাঙালির সাথে যারা এই বিশ্বে যারা নাম করেছে আর যারা ব্যবসায় শুরু করেছে, বায়ার, যারা বড় বড় কোম্পানির বায়ার আমেরিকার, তারাও থাকবে। তো আমি রিচ করছি সবাইকেই, যাতে বাঙালিরা এসে দেখুক, আর যারা ব্যবসা করছে ওদের ব্যবসা আরো যাতে বড় হয়, যারা ব্যবসা করছে না ওরা যাতে শুরু করে, যারা কর্পোরেটে চাকরি করছে কলকাতায় ওরা কি করে সিও। এখন বাঙালিরাও সিও হতে পারছে না, সিএফও হতে পারছে না, চিফ অপারেটিং অফিসার হতে পারছে না, চিফ মার্কেটিং অফিসার হতে পারে না, ওই জবগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা বাঙালিরা উঠতে পারছি না, একটা ম্যানেজার হয়ে শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য কর্পোরেট ল্যাডারে কি করে বড় হতে হয় সেটাও শিক্ষা দেওয়া হবে। তো এটা কমপ্লিট শিক্ষা, যা চাকরি করছে ওরা কি করে চাকরিতে নাম করে, যারা ব্যবসা করছে ওরা কি করে ব্যবসা বড় করতে পারে, যারা রিটায়ারমেন্টে পরে ব্যবসা করতে চায় ওদের কি করে ব্যবসা করতে হবে। তো অনেক ডিটেল প্রোগ্রামটা আমরা 2027-এ আমি চেষ্টা করে যাচ্ছি আমার বন্ধু বান্ধবদের সাথে এই স্যান হোজেতে। আশা করছি এটা খুব সাকসেসফুল হবে। আজকে বেঙ্গলে কেন বেঙ্গলিরা বাংলা পক্ষ খুব লড়াই করছে এইসব নিয়ে আমাদের, তো তুমি কি একটা সাজেশন দিতে পারো, মানে সাজেশন দাও আমাদের ইউথ কাম সবাইকে, যে বাঙালিরা একটু এগোক? তুমি তো একটা প্রচেষ্টা শুরুই করছো 2027-এ। অনেকদিন ধরে এটা চলছে, সাইলেন্টলি চলছে, অনেক চেষ্টা। যেহেতু এই ফর্মুলাটা সাকসেসফুল হয়েছে প্রথমে ভারতীয়দের ক্যাক করা আমেরিকাতে, এখানে আমি ক্লাস 20 বছর ধরে আসছি, আর সোমনাথ চ্যাটার্জি আমাকে এখানে এনেছেন। এটা অনেকভাবে চেষ্টা করে
এখানে অনেক বাঙালিরা সাকসেসফুল হয়েছে, যারা ধরো এই আমার বিচারধারা আজকে তুমি বললে কি তুমি চাকরি করতে কর্পোরেটে, ওখান থেকে চিন্তা করলে কি তুমি এতগুলো টেকনিশিয়ান হায়ার করতে পারবে, আমি কেন চাকরি আমি সেই সময় দেবো, আমি effortটা- নিজের কাজটা নিজে এফার্ট দেবো। রাইট রাইট, এই যে রিস্কটা নিলে ওই একটা বলে রিস্ক বিহেভিয়ার, যেটা বাঙালির মধ্যে খুব কম। খুব কম, তুমি পেয়েছো এটা ডিএনএ এর মধ্যে, একদম কোথাও পেয়েছো ইন্সপিরেশন থেকে, সেটা বাঙালি চিন্তা করে। আমি খালি বলছি না সবাইকে ব্যবসায়ী করতে হবে, Not চাকরি like করতে that, হবে। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে গভর্নমেন্টের উপরে রিলাই করে যে সবকিছু থাকো, গভর্নমেন্ট তুমি বানাচ্ছ। তো আমার ওই অল্প টাকায় আজকে ইনফ্লেশন প্রত্যেক বছর 3% বাড়ছে ভারতবর্ষে, তো মানুষ বাঁচবে কি করে? তো আমার একটাই চিন্তা কি বাঙালিকে যতক্ষণ না নাড়িয়ে চাড়িয়ে ঝাড় দিয়ে ওদেরকে ইন্সপায়ার না করা যায়, যদি মাইন্ডসেটই না হয়, আজকে যদি খালি তুমি টাকাও যদি কাউকে দাও কি শুরু করো, কালকে 4 মাসের টাকাটা শেষ হয়ে যাবে, 1 বছরে শেষ হয়ে যাবে, একদম এরকম একদম। মাইন্ডসেটটাই নেই। না আরেকটা জিনিস আমি তোমার সাথে এটা অন স্ক্রিনই বলছি রাহুল দা, ধরো আমি যখন সিনেমা করতে গেলাম না, আমার তখন মনে হয়েছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলা প্রডিউসার নেই, রাইট? সবাই মানে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক ফিল্ম ইন্ডাস্ট্রি, ফাইন, কিন্তু কেন একটা মহিলা পারবে না? তো আমার ওই জনার থেকে দিন আমার মনে হলো আমি নিজে প্রডিউস করব, আমি কোথাও ফান্ড চাইবো না, আমার তো নিজের একটা বেসিক ফান্ড আছে, আমি সেটা নিয়েই দেখি না, রিস্ক নিতে তো হবেই। তো আমাকে এরকম কিছু প্রশ্ন এসছে নন বেঙ্গলি পিপলস থেকে যে आप ही प्रोड्यूसर हो? मैं बोले हाँ, क्यों? ना आप डायरेक्टर हो, आप प्रोड्यूसर हो, मैंने पर्दे के पीछे भी आप प्रोड्यूसर हो? अरे हाँ, पर्दा ही नहीं था तो आगे आप पीछे। তো মানে মানুষকে না সেই ঠুলি পড়িয়ে দেয় বলে না, ওরকম করে দিচ্ছে। তো এখান থেকে তো বেরোতে হবে, তাই না? একদম 100%। তো তোমাদের মতো বাঙালি মানে এইরকম সেরা বাঙালি, আমার কাছে সত্যি কথা একজন সেরা বাঙালির, আমি সেরা বাঙালির পাশে বসে তার সাথে কথোপকথন করছি, এরকম বাঙালি থাকলে পরে আরো এরকম অনেক বাঙালিরা ইন্সপায়ার হতেই পারে। রিয়েলি প্রাউড অফ ইউ দাদা, মানে তুমি যেইভাবে বাঙালিয়ানা বজায় রেখে বাঙালি কে কোথায় নিয়ে গেছো, এবং সেই জায়গায় আমাদের মতো মানুষরা যারা তোমাকে দেখে শিখবো, আগামী দিনে আরো চেষ্টা করব। এখনো আমরা খুব ডিভাইডেড কমিউনিটি, যেটা তুমি বললে ডিভাইডেড মানে আমরা ভাবি কি আমরা ভারতবর্ষের নয়, আমরা কিন্তু ভারতবর্ষ একটা মেন অঙ্গ। আমরা ভারতবর্ষে আমাদের এত কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু পাস্টে রয়েছে, ওই পাস্ট গ্লোরি নিয়ে আর থাকা উচিত না। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই শরৎচন্দ্র সিনড্রোমটা এখান থেকে বের করতে হবে। এই যে আমরা যে ফেলোরিজমকে গ্ল্যামারাইজ করি সিনেমাতে বলো, ইয়া তুমি আমাদের মধ্যে বসে যদি বলো, কেউ যদি বড় লোক হয় আমরা একটু জেলাসি, একটু ঘৃণা, একটু রাগ, ওই হিসেবে দেখি। সেইগুলো যে ইনজেক্ট করা হয়েছে লাস্ট 60-70 বছর ধরে, ওটার থেকে বেরোতে হবে। হিরো ভেবে যদি আগে যাই, বাংলার উন্নতি কেউ আটকাতে পারবে না, এটা আপনাকে আমি লিখে দেব। বাহ বাহ বাহ, ভিউয়ার্স তোমরা বুঝলে তো, মানে তোমরা শুনলে তো, বেসিক্যালি দেখো আমাদের মূল লক্ষ্য উপলক্ষ্য দুটোই, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আজকে রাহুল রয়, আমাদের সকলের ভালোবাসার একজন মানুষ রাহুল দা যে কথাগুলো বললেন, তোমরা যদি চাও, তোমরা একের সময় আমারও মনে হয় উনি যেরকম বললেন যে তুমি নিজেকে হিরো ভাবো, আজ থেকে ভাবো তুমি সবার সেরা। যেদিন তুমি ভাববে যে তুমি বেস্ট, সেদিন দেখবে তুমি বেস্ট হচ্ছ। আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, একটা দেখবে পার্টিকুলার জনারে কাজ করছে, হ্যাঁ ঠিক আছে এটা পড়লেই হলো, গেলেই হলো, এই যে জিনিসটা থেকে বার হবে, সেদিন তোমাকেও লোকে ফলো করবে। আপাতত মানে আমরা মুখিয়ে থাকি 2027-এর জন্য, যে কিছু বাঙালি যাতে তোমার হাত ধরেও একটা মানে গ্লোবাল জায়গায় পৌঁছতে পারে। দাদা পৌঁছচ্ছে এবং পৌঁছবে, আর আমার হাত দিয়ে আসুক না দিয়ে আসুক ডাজন্ট ম্যাটার, সো ফার দ্য কাউন্ট গোজ হাই, আই এম ভেরি হ্যাপি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমি একজন মানে সেলফ ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনিউর, এককভাবে কাজ করছি লাস্ট 10 বছর ধরে। তার আগে তো কর্পোরেটে ছিলাম। আমি এই পডকাস্টটাও করছি ঠিক কোভিড এর পর থেকে, যেখানে 200টা এপিসোড হয়ে গেছে। তো তোমার মতো মানুষকে আমার মানে শোতে পেয়ে আমি আপ্লুত, আনন্দিত এবং ব্লেসড। একটাই জিজ্ঞেস করবো, তুমি 10-এ আমাকে আমার পডকাস্টে কাপ অফ চা উইথ অরুণিমাকে কত দেবে? কততে খুশি হবে বলো? আমি খুশি হব না, তুমি যা দেবে আমাকে সেটা আমার কাছে একটা সার্টিফিকেট হয়ে থাকবে। আমি তোমাকে বলি, আমি এর ব্যাপারে খুব লিবারেল। আমার কাজ হচ্ছে মোটিভেট করা, তাই জন্য আমি তোমাকে 10-এ 10 দেবো। বলো কেন?
এটাকে তোমাকে খুশি করার জন্য বলছি না, তোমাকে 10-10 এর জন্য বললাম, কেন যেটা আমি বললাম তোমার মধ্যে হিরো ভাবটা আমাকে বের করতে হবে, দেখাতে হবে তুমি হিরো, তোমাকে মেরারটা দেখাতে হবে, হিরোর মেরার। তুমি নিজে 10-10 যদি ভাবো, তুমি নিশ্চয়ই স্ট্যান্ডার্ডটা নিজে করবে না, একদম 10কে 10 মেনটেন করবে। একদম। তো 10 যখন মেনটেন করবে, যদি সত্যি তুমি ভাবো আমাকে রাহুল রয় 10 বলেছে, কিন্তু আমি বোধহয় 6-তে আছি, উনি 10 বলেছেন, আমাকে 10-এ যেতে হবে, দুটো জাগালাম, হ্যাঁ, এই দুটো জিনিস তোমাকে 10-এ 10 পৌঁছাবে, এর জন্য 10-এ 10 দিলাম। ওয়াও, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা তাহলে অনুষ্ঠান শেষ করছি আজকে। আরো একটা এপিসোড আমার বাকি রইল, আরো অনেক কিছু জানতে হবে রাহুল দা তোমার সম্বন্ধে, সুতরাং আমরা এপিসোড 2 আরেকদিন শুট করবো, কেমন? একদম। আপাতত আমরা আর তোমার জন্য একটা ভালো খবর বলে দিই, 2027 যখন আসবে, হুম, তোমার তো একটা ইচ্ছা আছে, আমি একদম। তোমার জন্য কি করব সেটা আমি বলে দিই। তোমাকে এমন একটা স্টেজ দেব, এখন ওখানে অনেক বাঙালিরা আছে যারা ভারতবর্ষে ফিরবে, ওদের H1B ভিসা প্রায় শেষ হতে যাচ্ছে, ওরাও ওখানে এই লাস্ট 6-7-8-10 বছর অনেক টাকা করেছে, ওরা বেঙ্গলে ফিরছিল না, আমি ওদেরকে মোটিভেট করতে শুরু করছি, না তোমরা বেঙ্গলে যাবে, হুম। বেঙ্গলে ব্যবসা শুরু করবে, আর বেঙ্গলে লোকেদেরকে হায়ারিং করবে, ওখানে তুমি অনেক অপরচুনিটি পাবে। প্রত্যেকটা বাঙালির মধ্যে মনে রাখবে একটা আর্ট দোকানও আছে, দোকানও আছে, সব অল্প সেই আছে। আর্টটাকে তুমি যদি জাগৃত করতে পারো, তুমি দেখবে ওখানেই বসে তুমি অনেক ইনভেস্টর পাবে, যে তোমার সাথে কাজ করার জন্য 4 পা এগিয়ে থাকবে। বাহ, এটা আমি পুরো আই বিশ্বাস এম করি। সো হ্যাপি, বিকজ ছবি বানানোই আমার এখন কাজ, আর তোমাদের মতো মানুষের যে সাথে যদি জুড়ে মানে সহযোগিতা পাই, তাহলে নাথিং লাইক ইট। মানে বাংলা সিনেমাকে এক্সপ্লোর করার চেষ্টা করব ওয়ার্ল্ড ওয়াইড, একদম। এটাই আমার মিশন। আপাতত আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, ওয়ান্স Thank you. অ্যাগেন, অ্যান্ড অলওয়েজ ভিউয়ার্স, বিলিভ ইন কর্মা। থ্যাংক ইউ। রেখিচিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with অরুণিমা, 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 a cup of chai with অরুণিমা।